আপনারা দেখছেন একুশে টেলিভিশন। Hits, hits, a scene hits, 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 a scene hits. নতুন পুরনো ছবির গানে বাজবে সবার প্রাণে প্রাণে hits, hits, scene hits. সপ্তাহ ঘুরে আবারও স্বাগত জানাচ্ছি তিব্বত স্নো প্রেজেন্ট সিনে হিটসের সঙ্গে আছি আমি নামিরা আহমেদ। যেমনটা একুশে টেলিভিশনের দর্শকরা জানেন, আমরা আমাদের অনুষ্ঠানটিকে সাজিয়ে থাকি মুক্তি পেয়েছে কিংবা মুক্তি পাবে এমন সিনেমার গল্প এবং তথ্য দিয়ে। তার সাথেই থাকে আপনাদের পছন্দের কিছু এক্সক্লুসিভ গান। আজও এর ব্যতিক্রম নয়। আজ আমাদের মাঝে সিনেমা নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ফিল্ম ডিস্ট্রিবিউটর সৈকত সালাউদ্দিন। স্বাগত আপনাকে। কেমন আছেন? ভালো আছি। অনেকদিন পর দেখা হলো। হ্যাঁ, আপনি কেমন আছেন? ভালো আছেন? আমি ভালো আছি। আমার শুরুতেই আসলে একটা প্রশ্ন মাথায় ঘুরছে। প্রতিবার যখন কোনো একটা সিনেমা হিট অ্যানাউন্স করা হয় তখনই সেই সিনেমা নিয়ে নানান বিতর্ক শুরু হয়। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে যে আমাদের দেশে তো বক্স অফিস নেই। আপনি ঠিকই বলেছেন যে অনেকদিন পর গত ঈদে যখন প্রিয়তমাকে বাম্পার হিট ডিক্লেয়ার করা হলো, তখন কিন্তু সেটা যারা মানে নাই তারা হচ্ছে সুরঙ্গ টিম মানেনি আর কি। সুরঙ্গই কিন্তু এর পরের ব্যবসাটা সুরঙ্গই করেছে। কিন্তু আমরা দেখেছি সপ্তাহ পর সপ্তাহ জুড়ে কিন্তু এই দুটো সিনেমার মধ্যে এক ধরনের অসম্ভব প্রতিযোগিতা ছিল, একে অপরকে ঘায়েল করা ছিল। তখন সেই সিনেমার পরিচালক ছিলেন রায়হান রাফি। তখন দেখা গেছে যে ডিবেটর নানা পর্যায়ে তিনি এমনকি শাকিব খানকে নিয়েও কথা বলেছেন, সিনেমাটি নিয়েও কথা বলেছেন। এবছর আবার যখন দেখা গেল যে সেই বলতে গেলে সেই সুরঙ্গের টিমই রায়হান রাফি পরিচালক, শাহরিয়ার শাকিল প্রযোজক, তারাই যখন শাকিব খানকে নিয়ে আবার তুফান নির্মাণ করছেন এবং তারা যখন সিনেমার রিপোর্ট দিচ্ছেন যে সিনেমা ভালো যাচ্ছে, তুফান রেকর্ড ব্রেক করে ফেলেছে, তখন কিন্তু আবার একটা পক্ষ এটা মানতে চাচ্ছেন না। তারা আবার নানা ধরনের প্রশ্ন তুলছেন। এটার মূল কারণটা হচ্ছে যে বাংলাদেশে আসলে কোনো বক্স অফিস নাই। সো এই বক্স অফিস না থাকার কারণে এবং আমাদের যারা সিনেমা হল মালিক, আমাদের যারা পরিবেশক, আমাদের যারা মানে দায়িত্বে আছেন, তারা কেউ আসলে সরাসরি ফলাফলটা প্রকাশ করছেন না। আবার এমনও দেখা গেছে যে গত ঈদে যে সিনেমাগুলো রিলিজ দেওয়া হয়েছে সেই সিনেমার দু একজন পরিচালক, মানে ডিফারেন্ট সিনেমার দু একজন পরিচালক তার ফেসবুক ওয়ালে বলেছেন যে আমাদের সিনেমা প্রদর্শন অফ করে ইন্ডিয়ান সিনেমাগুলো চালানো হচ্ছে। অন্তত যে নিয়ম সেটা হলো যে আপনি ঈদের যে উইকগুলোতে সেখানে আপনি আসলে হিন্দি সিনেমা প্রদর্শন করতে পারবেন না। কিন্তু গতবারই দেখা গেছে যে অনেকগুলো সিনেমা রিলিজ হয়েছে এবং কোনো সিনেমাটাই আসলে অনেক বড় ব্যবসা করেনি, বা গত বছরের প্রিয়তমা হয়নি, বা এই ঈদে তুফান যেরকম একটা বড় ব্যবসা করছে আমরা শুনছি বা দেখছি, সেরকম কিন্তু ঈদুল ফিতরের সিনেমাগুলো ওরকম ব্যবসা করেনি। তো যার ফলে এবং যখন এটা খুব মানে হল মালিকরাই চাচ্ছিলেন যে তাহলে তাদের যে ব্যবসায়িক যে ক্ষতিটা হচ্ছে তাদের দাবি পুষিয়ে নেবার। কিন্তু আমি এই অনুষ্ঠানে বলেছি, আবারও বলবো একই কথা, সেটি হচ্ছে যে যেভাবে তারা বাংলাদেশের সিনেমাগুলোকে ড্রপ করেছেন এটি আসলে কোনো নিয়মের মধ্যে পড়ে না। যখন সিনেমাগুলো ভালো যাচ্ছিল তখন হঠাৎ করেই তারা 3 সপ্তাহ পর ড্রপ করে তারা বিদেশি সিনেমা, হিন্দি সিনেমা বলেন, হলিউড সিনেমা বলেন, তারা রান করেছেন। কিন্তু তাদের এই স্টেপ যে ভুল ছিল এটা কিন্তু প্রমাণ হতে 2 দিন সময় লেগেছে। কারণ যখন এটা নিয়ে সব নির্মাতারা, দেখেন নির্মাতারা কেন প্রতিবাদ করবেন না? আমি সিনেমা নির্মাণ করি, আপনি হল মালিক, আপনি বলতে পারেন যে আমি 3 সপ্তাহ বাংলাদেশের ঈদের সিনেমা চালিয়েছি, এখন আমার হলিউডের সিনেমা চালাতে হবে, বলিউডের সিনেমা চালাতে হবে এবং তাদের আমার শিডিউল দিতে হবে যেটা আন্তর্জাতিক নিয়মে আছে বা আমার কন্ট্রাক্টে আছে। তো আমি আপাতত বাংলাদেশের ঈদের সিনেমাগুলো কন্টিনিউ করতে পারছি না, আমি দুঃখিত, আমি আবার চালাবো। তখন কিন্তু কোনো নির্মাতা কোনো কথা বলতেন না। কিন্তু আপনি যখন আমাকে ব্লেম করবেন যে আমার সিনেমা চলছে না, এই জন্য আপনি বিদেশের সিনেমা চালাচ্ছেন, তখন এক ব্যক্তিত্ববান পরিচালকদের যা করা উচিত সেটি করেছিলেন গিয়াসউদ্দিন সেলিম, সেটি করেছিলেন হিমেল আশরাফ এবং দেয়ালের দেশ মিশুক মনির। তিনি কিন্তু তারা কিন্তু প্রতিবাদটা করেছিলেন এবং প্রতিবাদ করার পরে দেখেন ঠিক একদিনের মাথায় রাজকুমার ফিরেছে এবং ওমর ফিরেছে। ওমর তাদের পছন্দের হল মালিকদের পছন্দের সিনেমা ছিল সিনেপ্লেক্সের, সেটা ফিরেছে। কিছুদিনের মধ্যে কাজল রেখা ফিরেছে, দেয়ালের দেশে ফিরেছে। তাহলে সিনেমাগুলো কি করে ফিরলো যদি দর্শকই না থাকে? তো আমি বলবো যে মানে এটা হচ্ছে একটা, আপনি যদি মানুষকে সম্মান দিয়ে কথা বলেন তাহলে আসলে আমার মনে হয় না এই বিতর্ক করা হবে। বর্তমানে সিনেমা ইন্ডাস্ট্রিতে যে বিষয়টা সবচেয়ে বেশি দেখা যায় সেটা হচ্ছে ঈদকে ঘিরেই সিনেমা রিলিজ দেওয়া হয়। এটাই কি হওয়া উচিত? এটি তো হওয়া উচিত না, কিন্তু একটা কথা বলে রাখি, সেটা হলো যে
এবছর কিন্তু এই ঈদুল আজহার পরের যে সময়টা আমাদের কিন্তু অনেক ভালো ভালো সিনেমা জমে যাচ্ছে। যেমন একটা রায়হান রাফির আরেকটা সিনেমা, এটা একটা মাচ অ্যাওয়েটেড মুভি নূর, এই সিনেমাতে আসতে যাচ্ছে। হাসিবুর, আমাদের কল্লোল ভাই আমরা বলি, তিনি এর আগে তো শাকিব খানকে নিয়ে সত্তা করেছিলেন, তার একটি সিনেমা আসছে কবি, যেতে আছে ইধিকা পাল, প্রিয়তমার এবং শরীফুল রাজ আছে। আরিফিন শুভর আরেকটা সিনেমা আসছে, এটা তিনি মোটামুটি নতুন পরিচালক মিঠু খান, তার নীল চক্র আসছে। সো এভাবে করে কিন্তু এই সিনেমাগুলো কিন্তু এই বছর রিলিজ হবে। বাহ, চমৎকার। হ্যাঁ, এই বছর রিলিজ হবে। এশা মার্ডার একটা সিনেমা আছে, সানি সানোয়ার মিশন এক্সট্রিম যিনি বানিয়েছিলেন এবং ঢাকা অ্যাটাকের নির্মাতা আমি বলবো ড্রিমার যিনি ছিলেন, তার সিনেমা আসছে। সো আমি বলবো এই বছর কিন্তু ভালো ভালো সিনেমা ঈদের পরে পাবেন। ঈদে আসার মূল কারণটা হচ্ছে একটা হচ্ছে হিন্দি সিনেমা এই সময়টায় আসলে শো পায় না, তো একটা বড় মানে শো পাওয়ার একটা সুযোগ থাকে, কিন্তু সেটিরও একটা ভালো সিনেমা হতে হবে। যেমন দেখেন যে তুফানে কিন্তু এখন ম্যাক্সিমাম শো নিয়ে নিচ্ছে, কাজে অন্য দেশীয় সিনেমাগুলো আসলে সেভাবে কিন্তু মোটামুটি সবগুলো হলই পেয়েছে। এবার যে টেস্টার সিনেপ্লেক্স করেছে, মূলত যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তার প্রত্যেকটা সিনেমাই মিনিমাম 1 সপ্তাহ রান করেছেন। এবং আমি তো বলেছি এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডেও ঠিক আছে যে আপনি একটা সিনেমাকে যখন নেবেন মিনিমাম 1 উইক তাকে রান করতে হয়। আপনি হয়তো শো কিছু কমাতে পারেন 3 দিন পর 4 দিন পর, কিন্তু 7 দিন পর্যন্ত এবার কিন্তু তারা রেখেছেন। জি ভাই, আরো গল্প করব, তবে সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। দর্শক, গল্পে আড্ডায় সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। দর্শক, আরও একবার ওয়েলকাম করছি তিব্বত স্নো প্রেজেন্স সিনে হিটসের সঙ্গে আছি আমি নামিরা আহমেদ, এবং আজ আমাদের অতিথি হিসেবে আছেন ফিল্ম ডিস্ট্রিবিউটর সৈকত সালাউদ্দিন। আরও একবার স্বাগত আপনাকে। যে বিষয়টা নিয়ে আরেকটু কথা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের সিনেমা হলের যে অবস্থা, হ্যাঁ, এইটা নিয়ে আসলে আপনি কি বলবেন? না, বাংলাদেশের সিনেমা হল তো আসলে আমি বলেছি যে আমাদের সিনেমা হল মালিকরা আসলে মূলত কথা রাখেন না। তারা আজ থেকে 15-20 বছর আগেও মানে সিনেমা হলগুলোর কিন্তু ঢাকার বাইরে মোরললেস আজকে যা শুনি তাই ছিল। মানে এমনও আছে যে একজন মানুষ সে সিনেমা হলে গেছে, মানে সে কোনোদিন সিগারেট খায় না, কিন্তু সে যখন বের হয়ে আসছে মনে হতো সে মনে হয় ভেতর থেকে সিগারেট খেয়ে আসছে। মানে যেটা বলা হচ্ছে, হ্যাঁ, এনভায়রনমেন্টে এরকম ছিল। প্রপার এসি থাকলে এসি চলতো না, ঠিকভাবে ফ্যান চলতো না, তো যার ফলে হচ্ছে একটা গুমোট পরিবেশ, একটা অন্ধকার পরিবেশ, আরো তো নানা ধরনের অভিযোগ আছে। অনেক সময় অসামাজিক অনেক কিছুর অভিযোগ থাকে এই ধরনের সিনেমা হলগুলোতে, বখাটেদের উৎপাত থাকে। এমনিতে কিন্তু আসলে মানে শুধু সিনেমার কারণে মানুষ সিনেমা হলে কম যান ব্যাপারটা কিন্তু না। হ্যাঁ, এটা হচ্ছে একটা কারণ যে হ্যাঁ আমার কন্টেন্টটা ভালো লাগছে না। কিন্তু আপনি আবার মাল্টিপ্লেক্সগুলোয় দেখেন, এখানে কিন্তু ভালো সিনেমা হলে অনেক মানুষ সিনেমা দেখছে, এবং আস্তে আস্তে কিন্তু এটা তো সত্যি যে মানুষের তো আসলে এখন একটা পরিবারে দেখা যায় যে একাধিক মানুষও আয় করেন, ঠিক আছে, যার ফলে একটা মুভি দেখা সবাই এটা তারা দেখতেই পারেন, তা একটা ভালো জায়গায় খাওয়া এটা তারা খেতেই পারেন। সো ওই সময়টা তারা দিতে চান বা ওই টাকাটা খরচ করতে চান যদি প্রপার এনভায়রনমেন্টটা থাকে। এনভায়রনমেন্ট ফার্স্ট, এরপরে আমি কন্টেন্টের কি হবে 19-20 হবে, 18-19-20 হবে। এই প্র্যাকটিসটা আগে ছিল। আমরা যখন ছোটবেলায় ছিলাম আমাদের সিনেমা দেখার একটা ঝোঁক ছিল, প্রধান কারণ ছিল সিনেমা হল। আমি চট্টগ্রামে বড় হয়েছি, মূলত ঢাকাতে ছিলাম, ঢাকার সাগরিকা দেখলাম, এবং চিটাগাং কিন্তু প্রত্যেকটা সিনেমা হল মানে, এবং তখন নাজমুল হুসাইন বা মাজহারুল ইসলাম যারা সিনেমার আগে বিজ্ঞাপন করতেন তারা সিনেমা হলের উপরও বিজ্ঞাপন করতেন। আমি আপনাকে তাদের ল্যাঙ্গুয়েজগুলো বলে দিতে পারি। মনিহারকে বলা হতো হচ্ছে এশিয়ার স্বপ্নপুরী, বনানী কমপ্লেক্সকে বলা হতো চট্টলার স্বপ্নপুরী। এইভাবে করে কিন্তু সিনেমা হলগুলোকেও তারা মানে বিজ্ঞাপন করা হতো। এবং আমার মনে আছে যে রেডিও বিজ্ঞাপন কি জিনিস দেখেন, যে বনানী এশিয়া স্বপ্নপুরী মনিহারের প্রথম সিনেমা ছিল হচ্ছে জনি, এটা হচ্ছে আমাদের সোহেল রানা নাম ভূমিকায় ছিলেন। সো এরকম প্রমোশন হতো আর কি সিনেমা হলগুলোকে ঘিরে। এবং আজকে যে আপনি মাল্টিপ্লেক্স কালচারটা দেখেন যে একটা মার্কেটের উপরে সিনেমা হল, তো আমরা চিটাগাংয়ে যখন বনানী কমপ্লেক্স দেখেছি, এটা কিন্তু এটা একটা শপিং কমপ্লেক্সে ছিল,
এটা কিন্তু ওই আপনার সম্ভবত 3 তলা এবং 4 তলা মিলে এই বনানী কমপ্লেক্সটা ছিল, মানে আপনার সিনেমা হল ছিল, আর নিচে কিন্তু দোকান ছিল। বুঝতে পেরেছি। এবং বনানী কমপ্লেক্সের সিঁড়িটা, ওই সিঁড়ি দিয়ে হাঁটার জন্য আমরা সিনেমা দেখতে যেতাম, মানে এটা এত সুন্দর ছিল। যেমন সনি স্কয়ারে দেখা যায় হ্যাঁ, এখন এখন সবাই সানস্কেপ এই জিনিসটা দেখছেন। আমি করে। আপনাকে বলছি সেই আপনার 90s এর কথা বলছি। তো তখন মানে এই যে বললাম যে বনানী কমপ্লেক্স, মানে আমি আপনাকে বনানী কমপ্লেক্স, আলমাস, এদিকে ছিল সানাই, বনানী কমপ্লেক্সের উল্টো দিকে ছিল উপহার, মানে পুরো চিটাগাংই 13 থেকে মানে আর মনে হয় 13 প্লাস সিনেমা হল ছিল। প্রত্যেকটা সিনেমা হলই মোটামুটি সুন্দর ছিল, মানে তার সিনেমা হলগুলোর কম্পিটিশন ছিল হচ্ছে মানে কে কত ভালো এনভায়রনমেন্ট রাখতে পারবে। যে আপনার এবং এটা তো আগেও বলা হয় যে যখন গুলিস্তান সিনেমা হলটা হয়, তো তখন বিজ্ঞাপনের ভাষাও এরকম ছিল যে বাইরের গরম, মানে গরমে না থেকে শীতাতপ নিয়ন্ত্রণে বসে সিনেমা দেখেন। সো শীতাতপ নিয়ন্ত্রণ কিন্তু ফার্স্ট, এনভায়রনমেন্টটা কিন্তু ফার্স্ট। সো এনভায়রনমেন্টটা যদি ক্রিয়েট হয়, আমি যদি আমার ফ্যামিলি নিয়ে সিনেমাটা দেখতে আনইজি ফিল না করি, আমি যদি কোনো কি বলবো কোনো অসভ্যতা না দেখ, তাহলে কিন্তু আপনি ফ্যামিলি নিয়ে সিনেমা হলে যাবেন। আদারওয়াইজ তো আসলে সিনেমা হল যাওয়াটা, আমি বলবো এই সমস্ত কারণেই, এর অভাবের কারণেই, পরিবেশের অভাবের কারণেই সিনেমা হলের দর্শক কমেছে। এবং বাংলাদেশের সিনেমা হলগুলোকে যদি যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন মনিটর করেন, অনেক সিনেমা আসলে আমার মনে হয় অনেক সিনেমা হল বন্ধ হয়ে যাবে। ভাইয়া আরো গল্প করব, এখন সময় হয়েছে আরেকটি ছোট্ট বিরতির। দর্শক, গল্পে আড্ডায় সময় হয়েছে আরেকটি ছোট্ট বিরতির। দর্শক, আরো একবার ওয়েলকাম করছি তিব্বত স্নো প্রেজেন্স সিনে হিটসের সঙ্গে আছি আমি নামিরা আহমেদ, এবং আজ আমাদের পুরো অনুষ্ঠান জুড়েই রয়েছেন ফিল্ম ডিস্ট্রিবিউটর সৈকত সালাউদ্দিন। আরো একবার স্বাগত। বিরতির আগে যখন সিনেমা হল নিয়ে কথা বলছিলেন, তখন কিন্তু আরেকটা বিষয় আপনি নিয়ে এসেছেন, যে মার্কেটিং, সিনেমা হলের মার্কেটিং হচ্ছিল একটা সময়, হতো, তারপর সিনেমাটাও সেইভাবেই মার্কেটিং করা হতো। এখন কিন্তু সিনেমার সেই মার্কেটিংটা দেখা যায় না, মানে দুই একটা সিনেমার মার্কেটিং হয়তো দেখা যায়, বাকি এমন হয় যে সিনেমা হলে সিনেমা চলছে, দর্শক জানেই না যে কোন সিনেমা চলছে। এখন অবধি এই জিনিসটা হয়, এর কারণ আপনি কি মনে করেন? এর কারণটা হচ্ছে প্রথমত হচ্ছে যে একটা সময় মনে করা হতো যে আসলে টাকার অভাব। জি। এখন আসলে যেটা মনে হয় কি, যে তাদের আসলে যারা আসলে সিনেমা নির্মাণে আসেন, তাদের আসলে সিনেমা নিয়ে পর্যাপ্ত জ্ঞানের অভাব আছে আসলে। যে আপনি যখন 1 কোটি টাকা দিয়ে সিনেমা বানাতে পারেন, প্রমোশনের সময় আপনার 10 লাখ টাকা যে লাগবে, সেটা তো মানে আপনার জানতে হবে। মানে আপনি যখনই প্রথমে একটা প্রজেক্ট রেডি করেন, তখন তো পোস্টে কত টাকা লাগে বা প্রমোশনে কেমন টাকা লাগে সেটা তো আপনার জানা উচিত। আপনি একটা ভালো সিনেমা বানিয়েছেন, কিন্তু আপনি জানেন না যে এই সিনেমাটার পোস্টারটার কি লুক হওয়া উচিত, আপনি জানেন না এই সিনেমাটার ট্রেলার কাট কি হওয়া উচিত, আপনি জানেন না যে 1 সপ্তাহ পরে কি কি ক্রাইসিস আসবে, 1 সপ্তাহ পরে আসলে আমি কোন ধরনের প্রমোশনে যাব, বা এখনকার সময় আমার চ্যালেঞ্জটা কি, আমি সোশ্যাল মিডিয়াটা কি করে হ্যান্ডেল করব। তাহলে তো আপনার আসলে সিনেমা নির্মাণের প্রয়োজন নাই। মানে সিনেমা নির্মাণটা কিন্তু, সিনেমার যে আপনি যেটা বানিয়েছেন সেটা হচ্ছে ব্যবসায়ের 50 ভাগ, বাকি 50 ভাগ হচ্ছে হলো আপনি কি করে এটা মার্কেটিংটা করছেন। এন্ড মার্কেটিংটা তো সব জায়গায় আছে, আপনি যে কোনো ব্যবসা করেন প্রত্যেকটা জায়গায় তো এটা আছে, এবং কম্পিটিশন আছে। স্টার সিনেপ্লেক্স নিয়ে আমরা নানা ধরনের সমালোচনা করি, পাশাপাশি দেখেন যে তারা তাদের ব্র্যান্ডিং এর জন্য কত ধরনের প্রমোশন করে। আমি মনে করি যে প্রত্যেকটা ডিপার্টমেন্টকেই জানতে হবে যে আসলে নিজেকে কি করে ব্র্যান্ডিং করতে হয়, প্রমোশন করতে হয়। আর বাংলাদেশের সিনেমাগুলো আমার বেশিরভাগই মনে হয় খুবই হোমোজিক্যালি হয় আর কি। হঠাৎ করে একজন মানুষ তিনি বললেন যে আমার তো একটা মানে সিনেমা বানানো যায় নাকি, কত টাকা লাগে, তখন হয়তো কেউ বললো যে 1 কোটি টাকা লাগে, 1.5 কোটি টাকা লাগে, আচ্ছা দিলাম, শুরু করে দেন। হ্যাঁ, যে পরিচালক তাকে কমের মধ্যে বেটার হোপ দেখায়, আমি বলবো, তিনি তাকে বলেন যে আচ্ছা তুমি বানাও। এভাবে তো আসলে সিনেমা হয় না। সিনেমা হলো যে আপনি সিনেমা বানাবেন, সো আপনি এখন আসলে কি ধরনের সিনেমা বানাবেন, আপনি কি রোমান্টিক সিনেমা বানাবেন, আপনি কি একটা থ্রিলার বানাবেন, আপনি কি একটা অ্যাকশন সিনেমা বানাবেন, আসলে এখন আসলে কোন বিষয়টা, কোন ধরনের সিনেমাটা চলছে। তো ফাইন, আমি এখন আসলে একটু থ্রিলার ধরনের চলছে, তাহলে থ্রিলার হলে কোন 5 জন পরিচালক ভালো হয়, তাই না? তো আসলে এই সিনেমাটা আমি কি করে ডিস্ট্রিবিউট করতে চাই, দেশে কিভাবে, দেশে কি আমি কি মাল্টিপ্লেক্সকে বেশি প্রাধান্য দিব নাকি সিঙ্গেল স্ক্রিনকে দিব, নাকি আমি আসলে দুটো জায়গার জন্যই সিনেমা বানাবো। আচ্ছা দেশের বাইরে আসলে আমি কোন কোন দেশে দিতে পারি, কিভাবে দিতে পারি, তাই না? আসলে আমার পার্টনার কারা হবে, এই সিনেমা আসলে যে আমার যে জনরা, এই জনরাটার সাথে আসলে মানে কোন কোন প্রোডাক্ট অ্যাসোসিয়েট করতে পারি।
আমি আসলে এই চ্যানেলে দিব বা আমি এই ওটিটিতে দিতে পারি, এই ব্যাপারগুলো আপনি যদি মোটামুটি একটা মানে সেট না হয়ে মানে প্রি প্ল্যানিং যদি না না থাকে থাকে তাহলে তো আসলে আপনার সিনেমা চলবে না। মানে এই যে বলে না যে সিনেমা মানে এই জায়গাগুলো থেকে আমার মনে হয় যে এত লিমিটেশনস এর মধ্যেও তো অনেক সিনেমা চলছে, জি, এবং ভালো রান করছে। ভালোই রান করছে, তাই না? তো সেক্ষেত্রে আমাদের বরং আফসোস লাগে যে হলের পরিবেশ কেন ভালো না বা আরো কিভাবে বেটার হতো। কিন্তু আবার এই সুযোগ সুবিধার মধ্যে যা আছে সেটাকেও তো অনেকে কাজে লাগাতে পারছে না। জি, কাজে লাগাতে না পারার মূল কারণ হচ্ছে এগুলো যে আসলে কোনো প্রপার প্ল্যানিং এ কাজটা হয় না। গল্পে আড্ডে আমরা কিন্তু অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে। আমি একটা প্রশ্ন করতেই চাই, সেটা হচ্ছে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি মিডিয়ার সাথেই ছিলাম, মিডিয়ার সাথে থাকতে চাই, বাট আমি সবসময় নিজেকে আসলে অতিক্রম করতে চাই। যে একটা সময় সাংবাদিকতা করেছি, তখন দেখা গেছে সাংবাদিকতার সবচেয়ে বড় জায়গাগুলো টাচ করার চেষ্টা করেছি। যখন উপস্থাপনা করেছি তখন চেষ্টা করেছি যে একটু ডিফারেন্ট শো করার জন্য। আমার মনে হয় যে আপনি তো একটা খাবার বানাবেন, সেটা পরিবেশনের যদি প্রপার পরিবেশন না হয়, আপনি যখন একটা সিনেমা বানাবেন সেটা যদি প্রপার পরিবেশনা না হয়, এবং আমার খুব মানে ভালো লাগে যে আমি স্বপ্ন স্কয়ারের সাথে আছি যারা বাংলাদেশের সিনেমা দেশের বাইরে ডিস্ট্রিবিউটের পথিকৃৎ। আমি মোহাম্মদ অলিউল্লাহ সজীব, আমাদের যে প্রেসিডেন্ট, তাকে ধন্যবাদ জানাই আমাকে যুক্ত করার জন্য। কাজের মানুষ কাজের মধ্যে থাকতে খুব ভালো লাগে, জি। এবং কাজটা যদি আনন্দের হয় খুব ভালো লাগে। সো মিডিয়া নিয়ে কাজ করা, সিনেমা নিয়ে কাজটা করে যেতে চাই, এটাই আপাতত স্বপ্ন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে এখানে সময় দেবার জন্য। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। আপনাকে ধন্যবাদ। আর সিনে হিটসের মতো প্রোগ্রাম বেঁচে থাকলে আমার মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রিটাও বেঁচে থাকবে। প্রিয় দর্শক, আপনারা আমাদের সিনেমার সাথে থাকেন, ইনশাআল্লাহ আমাদের সিনেমায় আরও অনেক ভালো কিছু হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ। তো দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল একই সময়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন একুশে টেলিভিশনের পর্দায়।